প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা হবে। এই রাশিবিজ্ঞানের মধ্যে আমরা পড়ব গড়, মধ্যমা, অজাইব ও সংখ্যাগুরু মান। এই চার ধরনের জিনিস আমরা পড়ব। এখন এই যে চার ধরনের জিনিস, এটা রাশিবিজ্ঞানের মধ্যে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে যে এইগুলো দিয়ে যখন অনেকগুলো তথ্য একসঙ্গে দিয়ে তাদেরকে কোনো একটা বিশেষ সংখ্যা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব গোটা তথ্যকে, তখনই আমাদের দরকার পড়ে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, এই তিনটি পড়ে। অজাইব হচ্ছে গ্রাফের সাহায্যে ওই মধ্যগামিতাকে নির্দেশ করা। আমরা প্রথমেই কয়েকটা সংখ্যা লিখে ফেলি। যেমন ধরো 3, 7, 11, 9, 6, এরকম কয়েকটা সংখ্যা লিখে ফেললাম। এই সংখ্যাগুলো মধ্যে এমন একটা সংখ্যা দিয়ে এই গোটা সংখ্যাকে কি রিপ্রেজেন্ট করা যায়, প্রতিনিধিত্ব করা যায়? আমরা একটু দেখে নিই। ধরো এটাকে আমরা যে পদ্ধতিতে আমরা সাধারণত নিচের দিকে ক্লাসে গড় করেছি, সেটা গড়ের কীরকম ব্যাপার, এই গড়টা কীরকম করা হয় না, প্রতিটি সংখ্যার যোগফলকে যটা সংখ্যা আছে, কটা আছে, 1, 2, 3, 4, 5টা সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত হবে? 36/5, তাহলে এটা হবে 7.2। তাহলে এই 7.2টা কি হলো না, এদের একটা গড় জিনিস করে দেওয়া হলো। অর্থাৎ ধরে নিই কোনো একটি পরীক্ষাতে 15 নম্বরের মধ্যে বিভিন্ন বিষয়ে, একটা বিষয়ে 3 পেয়েছে, একটা বিষয়ে 7 পেয়েছে, একটা বিষয়ে 11 পেয়েছে, একটা বিষয়ে 9 পেয়েছে, একটা বিষয়ে 6 পেয়েছে। তাহলে মোট সে কত পেল? 36 পেল। কটা সাবজেক্টে? 5টা সাবজেক্টে। তাহলে তার গড় কত? 7.2। তাহলে 7.2 সে গড় নম্বর পেয়েছে। এটা বললে আমরা শুধুমাত্র একটা সংখ্যা দিয়ে এই এতগুলো সংখ্যার প্রতিনিধিত্ব করালাম। এটাই হচ্ছে মধ্যগামিতা। মধ্যগামিতা কাকে বলে না, এই গোটা তথ্যের মধ্যে একটা নির্দিষ্ট কোনো সংখ্যা, যে সংখ্যাটি এই গোটা তথ্যটাকে প্রতিনিধিত্ব করে, যেটা সাধারণত এটাকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে ঠিক মধ্যবর্তী সংখ্যার আশপাশে এই সংখ্যাটি থাকবে, তাহলে তাকে আমরা বলবো মধ্যগামিতা মাপক। এই কথাটা আমাদের একটু জানতে হবে। মধ্যগামিতা মাপক। মধ্যগামিতা মাপক বলতে কি বোঝায় না, যে সংখ্যা দিয়ে যখন কতকগুলি তথ্যের মধ্যে যে নির্দিষ্ট সংখ্যা দিয়ে আমরা গোটা তথ্যটাকে প্রতিনিধিত্ব, ওই সংখ্যাটি যে তথ্যের মধ্যে প্রতিনিধিত্ব করে, সেই সংখ্যাটি হলো সাধারণত কেন্দ্রীয় অবস্থানের মাঝামাঝি, কেন্দ্রীয় অবস্থান আর আশপাশে সেই সংখ্যাটি থাকে, তাহলে সেই সংখ্যাটিকে বলা হবে মধ্যগামিতা মাপক। এদের কেন্দ্রীয় প্রবণতা থাকে। যেমন ধরো এটাকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কি হবে? ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে এটা কি হবে না, প্রথমে 3, তারপরে 6, তারপরে 7, তারপরে 9, তারপরে 11। তাহলে দেখো আমরা 5টা সংখ্যা, 1, 2, 3, 4, 5টা, এই 5টার মধ্যে মধ্য কোনটা? 3 নম্বর সংখ্যাটি মধ্য সংখ্যা। তাহলে আমাদের যে গড়টা বেরিয়েছে, এটা কোথায় বেরিয়েছে? 7-এর থেকে কিছু বেশি, অর্থাৎ 7-এর কাছাকাছি। তাহলে একে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। যখন কোনো তথ্যের মধ্যে এমন একটা সংখ্যা বেছে নেওয়া হয় যা সাধারণত এই মাঝামাঝি কোনো সংখ্যার আশেপাশে থাকে, এটাকে বলা হয় কেন্দ্রীয় অবস্থান। এই কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকে, মাঝামাঝি, এটাকে বলা হয় মধ্যগামিতা মাপক। আমরা এবারে চলে আসি বেশ কিছু অন্য উদাহরণ নিয়ে। যেহেতু আজকে আমরা এই গড় নিয়ে আলোচনা করব, এটা কোষে দেখি 26-1 আছে,
তাহলে গড় নিয়ে আজকে আমরা একটু বিস্তৃত আলোচনা করি। তাহলে দেখি, ধরে নিচ্ছি শ্যামবাবুর চায়ের দোকানে 30 দিন কত কত করে লাভ হয়েছে। আমরা ধরে নিচ্ছি প্রথম দিন লাভ হয়েছে x1, তাহলে এখানে লাভটা হচ্ছে, লাভের চলটা হচ্ছে x চল দিয়ে আমরা প্রকাশ করছি। দ্বিতীয় দিন হয়েছে x2, তৃতীয় দিন হয়েছে x3, এইভাবে 30 নম্বর দিনেতে হয়েছে x30। তাহলে এইভাবে লাভ হয়েছে। এই যদি লাভগুলোকে আমরা পরস্পর যুক্ত করি, সবকটাকে যদি যোগ করি, তাহলে এই যোগ করাটা হলো তার মোট লাভের পরিমাণ। এবং যেহেতু 30 দিনে, তাহলে এটাকে যদি 30 দিয়ে ভাগ করি, তাহলে সেটা আমাদের চায়ের দোকানের লাভের গড়। চায়ের দোকানের লাভের পরিমাণটা এখানে দেওয়া হয়েছে, লাভের পরিমাণ। তাহলে লাভের পরিমাণটা ছাড়াও যদি আমরা গড় করি, তাহলে কি হবে না, এটাকে 30 দিয়ে যদি ভাগ করি, তাহলে যেটা দাঁড়াবে সেটা সাধারণত এই যে সংখ্যাগুলোর যদি ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে তার মধ্যবর্তী কোনো সংখ্যা সেটা পেয়ে যাব। এবার আমরা দেখে নিই এটাকে আমরা যোগ করব কিভাবে। এখন এই যোগ করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করব তা হচ্ছে সামেশন। এই সামেশন একটা চিহ্ন, এই সামেশন চিহ্ন দিয়ে আমরা এটাকে প্রকাশ করব। সামেশন i = 1 থেকে 30 xi, অর্থাৎ টোটাল এই যে যোগটা করলাম, এটা পুরোটা এই আকারে লেখা যায়। এটাকে কিভাবে লেখা যায় না, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ... প্লাস x30, এটা মানে তাই। অর্থাৎ সামেশন, এই সামেশনটাকে ক্যাপিটাল সিগমা বলা হয়, আমরা সংক্ষেপে সামেশনও বলি। সামেশন মানে যোগফল। তাহলে সামেশন অফ i = 1 to 30 xi, এই আইটা যদি 1 হয় তাহলে এই প্রথম দিনের টাকা, আইটা যদি 2 হয় দ্বিতীয় দিনের টাকা, আইটা যদি 3 হয় তৃতীয় দিনের টাকা, আইটা যদি 4 হয়, এইভাবে আইটা যদি 30 হয় তাহলে 30 নম্বর দিনের টাকা। এই মোট টাকাটাকে আমরা এইভাবে যোগের আকারে লিখতে পারি। এবারে আমরা একটু দেখে নিই যে যদি এই চায়ের দোকানের আয় একটা 30 দিন না হয়ে যদি n দিন পর্যন্ত যায়, তাহলে এটা কিভাবে লিখব, মোট আয় বা লাভ, এটা লাভই লিখি আমরা। লাভ x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn, n পর্যন্ত যাব। তাহলে এর যোগফলটা আমরা এই পদ্ধতিতে কিভাবে লিখব না, সামেশন অফ i = 1 to n xi। ব্যাস, এইভাবে আমরা এটাকে ছোট আকারে লিখতে পারি। এটাকে ক্যাপিটাল সিগমা বলা হয়। তাহলে এটা যদি এইরকম হয়, এইটা যদি এইরকম হয়, তাহলে আমরা একটু দেখে নিই সামেশন অফ i = 1 to 10 10i, 10 into i, তাহলে কি হবে, x এর জায়গাতে এখানে 10 দিলাম, তাহলে কি হবে, এখানে যেমন x into 1, এর মানেটা কি হলো, x into 1 মানে x1 প্লাস x2 প্লাস x3, তাহলে এখানে হচ্ছে 10 into 1 প্লাস 10 into 2 প্লাস 10 into 3 প্লাস, এইভাবে চলতে থাকলো, প্লাস 10 into 10। দেখেছো, আয়ের জায়গায় যদি 1 বসাই, 1 থেকে 10 পর্যন্ত আমরা বসিয়ে গেছি। এবারে যদি 10 আমরা কমন নিই, তাহলে কি হবে, এটা 1 প্লাস এটাতে 2 পড়ে থাকে, এটাতে 3 পড়ে থাকে, এইভাবে একবারে 10 পর্যন্ত পড়ে থাকবে। আমরা জানি 1 থেকে 10-এর যোগফল হচ্ছে 55, তাহলে আমরা 550 লিখে দিতে পারি। ঠিক একইভাবে এর আলাদা একটা সূত্র আছে, যদি কোনো বাস্তব সংখ্যা পরপর বাস্তব সংখ্যার যোগফল আমরা লিখতে পাই পরপর, তাহলে সেই সূত্রটা হচ্ছে n into n minus n plus 1/2। ধরো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে, এইটা এই ভেতরের যে 55টা লিখেছি,
তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2, তাহলে 10 ইন্টু 11 বাই 2, দেখো তাহলে 5 11 55, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত হলো না 55। আমরা এইভাবে এই সূত্র ধরেও করতে পারি, n ইন্টু n প্লাস 1/2 এই সংখ্যার যোগফল। কিন্তু এখানে তো আমরা 10টা বলেছি, সাধারণত আমরা এটা n নেব। আমরা চলে আসি, এটাকে গড় করব কি করে। ধরে নিই এই যে সংখ্যাটা আছে এটা হচ্ছে যোগফল, তো তাহলে এটাকে গড় করব। কিভাবে গড় করব আমরা একটু দেখে নিই, এটাকে গড় কিভাবে করা যায়। এখন এটা কটা সংখ্যার যোগফল, nটা সংখ্যার, 1 থেকে 2 3 এরকম n পর্যন্ত। তাহলে এর যৌগিক গড়কে আমরা সাধারণত যৌগিক গড়ই বলবো। যৌগিক গড় যাকে সাধারণত আমরা x বার দিয়ে চিহ্নিত করব, x বার ইজিক্যাল টু, এটা কি করব না সিগমা বা সামেশন অফ i ইজিক্যাল টু 1 টু n xi, এটাকে কত দিয়ে ভাগ করব, n দিয়ে ভাগ করব। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি 1/n সামেশন অফ i ইজিক্যাল টু 1 টু n xi, তাহলে এটা যৌগিক গড় হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যৌগিক গড়গুলোকে আমরা খুব সহজভাবেই করতে পারি। আমরা প্রথমে দেখে নিই এই যে যৌগিক গড় কত রকম ভাবে করা যায়। যৌগিক গড় 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা করতে পারি, প্রত্যক্ষ পদ্ধতি। 2 নম্বর হচ্ছে কল্পিত গড়, কল্পিত গড় পদ্ধতি। আর 3 নম্বর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই 3 উপায়ে আমরা গড় করব। এখন আমরা এই গড় সম্পর্কে, এই 3টি গড় সম্পর্কে ডিটেলসে যাওয়ার আগে আমরা অঙ্কগুলোতে চলে আসি। তাহলে অঙ্কগুলো যেখানে প্রত্যক্ষ পদ্ধতি করা হবে, সেখানে প্রত্যক্ষ পদ্ধতিটা কিভাবে করা হয় সেগুলোকে আমরা বিস্তৃত নিয়ে আলোচনা করব। কল্পিত গড় কিভাবে হয়, ক্রমবিচ্যুতি পদ্ধতি কিভাবে হয়, সেগুলো আমরা বলবো। তবে মনে রাখতে হবে প্রত্যক্ষ পদ্ধতি সাধারণত 3টে কলাম থাকবে, কল্পিত গড়ে একটা কলাম বাড়বে অর্থাৎ 4টে কলাম হবে, আর ক্রমবিচ্যুতিতে আরেকটা কলাম অর্থাৎ 5টা কলাম হবে। হ্যাঁ, আমরা এরপর অঙ্কেতে চলে আসি। অঙ্ক করলে আমরা ব্যাপারটা আরো একটু ভালো করে বুঝে নেব। শুধুমাত্র জেনে নিই যে যৌগিক গড় 3 রকম পদ্ধতিতে হয়, প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট, কল্পিত গড় বা অ্যাজিউম মিন, এবং ক্রমবিচ্যুতি স্টেপ ডেভিয়েশন পদ্ধতিতে গড় হচ্ছে মিন, মিডিয়ান এবং সংখ্যাগুরু মান হচ্ছে মোড। এই 3 রকম খাতায় কলমে করা হয় উইদাউট গ্রাফ। ওজাইবিতে আমরা গ্রাফে রিপ্রেজেন্টেশন করতে পারি। আমরা চলে আসি অঙ্কের কথায়, চলে আসি 1-এর অঙ্ক। 26-1-এর অঙ্কেতে বলা আছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। 15 বছর বয়সী 4 জন আছে, 16 বছর বয়সী 7 জন আছে, 17 বছর বয়সী 10 জন আছে, 18 বছর বয়সী 10 জন, 19 বছর বয়সী 5 জন এবং 20 বছর বয়সী 4 জন আছে। আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। এটা হচ্ছে মূল অঙ্কটা, এটুকু আছে। এরপর আমরা এটাকে ভার্টিক্যালি লেখা আছে, এটাকে হরাইজন্টাল আমরা লিখে ফেলি। এটাকে ওপর থেকে নিচে পর্যন্ত এইভাবে লিখে ফেলে এটা কি করব, প্রথমে বয়স দেখো 15 বছর বয়স 4 জনের, 15 বছর বয়স 4 জনের, এটাই আমরা টুকে নিয়েছি। এরপর আমরা কি করব, দেখো এই বয়সটার ক্ষেত্রে যেহেতু এটা মূল চল, তাই এটা xi ধরবো, আর এটাকে ধরবো কতজন আছে fi, ফ্রিকোয়েন্সি। 15 বছর বয়স, এটা x চল, কটা আছে 4 জন, তাহলে ফ্রিকোয়েন্সি fi। আর এটাকে আমরা লিখব
এক্স আই এফ আই, এটা করব। তাহলে দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে প্রথমে এক্স এর সঙ্গে এক্স আই এর সঙ্গে এফ আই এর যোগ করতে হবে। 4 15 60, 6 7 16 112, 17 10 170, 18 10 180, 5 19 95 আর 4 20 80। তাহলে এদের যোগ করার দরকার। যোগ করার চিহ্নটা আমরা দেখেছি, সামেশন অফ এক্স আই এফ আই সমান, এটা কত হয়? 2 আর 5 7, 6 1 7 7 14 আর 8, 22 আর 9 31 আর 8 39 এর 9, হাত থাকলো 3, 3 আর 3 6, 697। আর আমরা সামেশন অফ এফ আই কত সামেশন, এটা জেনে নিয়েছি 40 জন বন্ধু। দেখো 4 আর 7 11 আর 10 21 আর 10, 31 আর 5 36 আর 4 40। তাহলে যৌগিক গড় কি হবে? তাহলে বন্ধুদের বয়সের গড় এক্স বার ইজিক্যাল টু, এটা কি করব না, সামেশন অফ এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ আই, তার মানে কত হলো? 697 বাই 40 সমান কত হয়? তত বছর হবে। দেখো একটু ভাগ করে নিই। 4 1 4, 4 7 28, 4 4 16, 4 2 8, 4 5 20। তাহলে এত বছর হলো, সমান 17.43 বছর প্রায় বলে দিই, কারণ আমরা দশমিক পুরো 2 ঘর নেব। তাহলে 17.43 বছর এই বন্ধুদের গড় বয়স। তাহলে আমরা কিভাবে করলাম? এই পদ্ধতিটাকে বলা হয় এক্সআই। যদি এটা কোনো শ্রেণী দেয়া থাকে তাহলে আর একটা কলম বাড়বে। আমরা এই 5 অঙ্কে 6 অঙ্কে থেকে আমরা দেখব, 5 অঙ্কে থেকেই দেখব যে এর প্রত্যক্ষ পদ্ধতিতে এটা করলে 4টে কলাম হবে। এটা 4টে কলাম হবে, কল্পিত গড়েতে 5টা এবং ক্রমবিচ্যুতিতে 6টা কলাম হবে। আমরা চলে আসি পরের অঙ্কে। 2 অঙ্কে চলে আসি আমরা। গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। সদস্য সংখ্যা 2 জন করে, পরিবারের সংখ্যা 6 জন, 3 জন করে আছে এরকম 8টা ফ্যামিলি আছে, পরিবার আছে, 4 জন করে আছে এমন 14টি পরিবার, 5 জন করে আছে 15টি পরিবার, 6 জন করে আছে 4টি পরিবার এবং 7 জন করে আছে 3টি পরিবার। ওই 50টি পরিবারের সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে আমরা প্রথমেই দেখে নেব 2 3 4 5 6 7 কটা সংখ্যা হলো? 6টা। 1 2 3 4 5 6, 6-এর মাঝামাঝি কোনটা? 3 অথবা 4, অর্থাৎ এই সংখ্যাটি অথবা এই সংখ্যাটি, যে কোনো একটাকে আমরা অ্যাসাম্পশন করে নেব। a ইজিক্যাল টু 4 লিখে ফেললাম। এইবার আমরা দেখে নেব সদস্য সংখ্যা 2 জন করে আছে 6টা পরিবার, তাহলে ডিআইটা কি হবে? এই ডিআই হবে এই এক্স আই মাইনাস এ। এক্স আই কোনটা? 2, 2 বিয়োগ 4, তাহলে 2 বিয়োগ 4 মানে কত? -2, এটা -2 হবে। এক্স আই থেকে এ বাদ যাবে, এক্স আই হচ্ছে 2, 2 থেকে -4 মানে হলো -2, 3 থেকে -4, 3 - 4 = -1, তাহলে এটা -1 হলো। 4 - 4 মানে 0, 5 - 4 মানে 1, 6 - 4 মানে 2, 7 - 3 4 মানে 3। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমরা এই ডিভিয়েশন অর্থাৎ এর বিচ্যুতিটা কতটা হলো সেটা আমরা দেখে নিয়েছি। এতে অঙ্কের ডান দিকের ডিওয়াইএফআইটা একটু কমবে। তাহলে আমরা একটু দেখে নিই এর সামেশন অফ এফআই কটা পরিবার? 50টা পরিবার, এটা যোগ করলে 50টাই হবে। এবারে
এদের গুণফল করব DIFI, এটা কত হয় -12, 8 1 8 -8, 0কে 14 দিয়ে গুণ করলে 0 হয়, 15 1 15, আর 4 2 8, আর 3 3 9। তাহলে দেখো আমরা এখানে এই সামেশন অফ DIFI করবো এবারে, অর্থাৎ DIFI এর যা আছে এটাকে যোগ করব। এর মধ্যে বিয়োগ চিহ্ন কত আছে দেখো, -20, -12 -8 মানে -20, আর প্লাস হচ্ছে 15 আর 8 23 আর 9 31, প্লাস 31, 31, তাহলে কত হলো, এটা +11 হলো। এটা যোগটা ভুল হয়েছে, 15 8 23 আর 9 32, তা 32 হলে এটা 12 হয়, তাহলে +12 হয় কিন্তু, তাহলে এটা শুধুমাত্র 12 হলো, সমান 12। তাহলে এর সূত্রটা কি হবে, অতএব পরিবারের সদস্যের কল্পিত গড় কল্পিত পদ্ধতিতে গড় সমান x বার সমান সামেশন অফ, আগে এ যেহেতু ধরে নিয়েছি, এটা বাদ দিয়েছি প্রত্যেকটা xi থেকে, তাহলে এটাকে আগে ধরে নিতে হবে, a প্লাস সামেশন অফ DIFI বাই সামেশন অফ FI। তাহলে কত হলো, এ মানে 4 আর এটা মানে কত 12, সরি 12, 32 না 12, এটা DIFI এর কত হয়েছে, DIFI 12, আর মোট কত 50। যদি আমরা এটা ভাগ করি তাহলে কি পাবো, 4 যোগ 0.24, ভাগ করলে 0.24 হবে, তাহলে 4.24, আর এটা হলো গড়, অর্থাৎ এই পরিবারের ওই 50টা পরিবারের সদস্য সংখ্যা গড় কত হলো 4.24। কোন পদ্ধতিতে, কল্পিত গড় পদ্ধতিতে, অর্থাৎ যেখানে একটা মাঝামাঝি কেন্দ্রীয় কোনো সংখ্যা যেকে ওই ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তার কেন্দ্রীয় সংখ্যাকে আমরা অ্যাসাম্পশন বা এ কল্পনা করে নেব যে এ মানে কত, 4ও ধরতে পারি 5ও ধরতে পারি। এইভাবে যদি এই অঙ্কটা করা হয় তাহলে এটাকে বলা হবে কল্পিত গড়। কল্পিত গড়ের সূত্রটা হচ্ছে এটি হলো কল্পিত গড়ের সূত্র। আমরা চলে আসি পরের অঙ্কে চলে আসি 3 অঙ্ক। যদি নিচের প্রদত্ত তথ্য, এই যে তথ্যটা দেওয়া আছে, যৌগিক গড়ের হচ্ছে 20.6 হয়, তবে এর মান কত। এখানে এ এই চলরাশির এই এর 3 নম্বর স্তম্ভে কত হবে এটা দেওয়া নেই। তাহলে 10 চল যদি 10 হয় তার পরিসংখ্যা 3, 10 3টে আছে, 15 10টা আছে, এ আছে 25টা, 25 আছে 7টা, 35 আছে 5টা। তাহলে আমরা কিভাবে সাজাবো, দেখো প্রথমে চলটা সাজিয়ে নিলাম xi, পরিসংখ্যা fi, এটা দেওয়াই আছে, আমরা এটা টেবিলটা করে ফেললাম। এইবারে দেখো xi fi 3 10 এটা হলো 30, 3 10 30, xi fi মানে xi ইন্টু fi। চলরাশির সঙ্গে পরিসংখ্যা যদি দুটো একসঙ্গে যোগ না করি তাহলে আমরা xi fi পাবো না। দেখো 15 10 150, এ কে 25 দিয়ে যোগ করলে 25a, এটা যেহেতু এই 25a ওয়ালা সংখ্যা পূর্ণ সংখ্যার সঙ্গে যোগ হবে না, তাই আলাদা লিখলাম। 7 25 175, আর 5 35 175। তাহলে সামেশন অফ xi fi সমান কত হলো, 5 আর 5 10 0 হাত থাকলো 1, 4 আর 5 9 আর 7 16 আর 7 23 3 হাত থাকলো 2, 2 আর 3 5, 530 প্লাস 25a, এটা হলো। আর এবারে পরিসংখ্যাটা আমরা একটু দেখে নিই। সামেশন অফ fiটা আমাদের দরকার 13, 13 আর সাথে 20 আর 5 25, 25 50,
50, মোট পরিসংখ্যা আছে 50টা। তাহলে অতএব আমরা যেহেতু এটা কোন পদ্ধতিতে করতে হবে বলা নেই, আমরা সরাসরি প্রত্যক্ষ পদ্ধতিতে করব। এখানে আর অ্যাসাম্পশন এ ধরার দরকার নেই, কল্পিত গড় ধরার দরকার নেই। সুতরাং যৌগিক গড় x বার ইজ ইকাল টু সামেশন অফ xi বাই সামেশন অফ fi। তাহলে কত হলো? এটা যৌগিক গড়টা কত বলে দেওয়া আছে, এটা হচ্ছে 20.6। তাহলে বা এটা কত? 530 প্লাস 25a বাই 50 ইজ ইকাল টু 20.6। বা এটাকে আমরা 20.6 বাই তলায় 1 আছে, কোনাকুনি গুণ করলে কত হয়? 530 প্লাস 25a ইজ ইকাল টু 5 6 30 শূন্য হাতে গেল 3, 30 5 দুগুণে 10, 1030.0, দশমিকের পর শূন্যটা কেটে দিলাম। বা 25a ইজ ইকাল টু 1030 বিয়োগ 530 সমান 500 হলো। অতএব এ সমান 500 বাই 25 সমান 20। অতএব এর মান কত? এই চলরাশির মান হচ্ছে 20, এর মান 20। এটা আমাদের উত্তর। খুবই সহজ। আমরা পরের অঙ্কে আসি। আমরা পরের অঙ্ক চলে আসি। 3 অঙ্কে বলা আছে নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান কত? এখানে একটা মান পি দেওয়া রয়েছে, অর্থাৎ আননোন, অজানা মান। পরিসংখ্যাতে একটা পি অজানা দেওয়া আছে। তাহলে চলরাশি 5 আছে 6টা, 10 আছে পিটা, 15 আছে 6টি, 20 আছে 10টি, 25 আছে 5টি। আমরা এইভাবে লিখে ফেলেছি। এটা তোমার হরাইজন্টাল আছে, আমরা ভার্টিক্যাল ভাবে লিখে নিয়েছি। এবার দেখো, এটা 5 6 xi fi হচ্ছে 5 6 30, 10p 10p, 6 15 90, 20 10 200, 125। তাহলে ক্যাপিটাল সিগমা বা সামেশন অফ xi fi, এটাও কোনো পদ্ধতি উল্লেখ করা নেই, প্রত্যক্ষ পদ্ধতি না কল্পিত গড় পদ্ধতি। আমরা যদি কিছু না থাকে, যেটা সুবিধা আমরা সেই পদ্ধতিতেই করে ফেলবো। তাহলে দেখো 5 3 9 3 12, 12 2 14, 4 হাত থাকলো 1 1 445। আরেকবার দেখে নিই, 3 9 3 12 আর 2 14, 4 হাত থাকলো 1 1 আর 2 আর 2 4 প্লাস 10p। এটাতে দেখে নেব সামেশন অফ fi দেখো 6 আর 6 12 আর 10 22 আর 5 27 প্লাস পি। সামেশন অফ fiটা হচ্ছে 27 প্লাস পি। আমরা জানি গড়, যৌগিক গড় x বার ইজ ইকাল টু সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi ইজ ইকাল টু 15 বলা আছে। এটা 15 বলা আছে, এর যে যৌগিক গড় হচ্ছে 15। তাহলে 15 যদি হয়, আমরা একটু লিখে ফেলি, 445 প্লাস 10p, এই যে 445 প্লাস 10p বাই 27 প্লাস p, 27 প্লাস p ইজ ইকাল টু 15। 15 মানে 15/1। তাহলে আমরা কোনাকুনি গুণ করে ফেলি। 7 15 105 এর 5 হাত থাকলো 10, 30 আর 10 40, 405 প্লাস 15p। আর এটা যেহেতু 1 দিয়ে গুণ, তাহলে যা আছে তাই থাকবে, 445 প্লাস 10p। এবার আমরা ওই 10p গুলোকে একদিকে নেব। 15p মাইনাস 10p ইজ ইকাল টু 445 মাইনাস 405 বা 5p ইজ ইকাল টু, এটা বোঝাই যাচ্ছে 40। তাহলে অতএব p সমান 40/5 সমান 8। অতএব
পি এর মান চেয়েছে, পি এর মান 8। এটা হয়ে গেল আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আর যাব না, পরের অঙ্কে গেলে আরো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে। আমরা এটা 3-এর অঙ্ক না, এটা 4-এর অঙ্ক। আমরা এর পরের 5 থেকে অঙ্ক পরের পরে আপলোড করছি। আর এর মধ্যে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবে, যাতে করে এর পরেরটা আপলোড করার সঙ্গে সঙ্গে তুমি যাতে পেয়ে যেতে পারো বা বুঝতে পারো। যাই হোক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।